আচ্ছা, আমাদেরকে আবার দেখা যাচ্ছে। তো আমি একটু ভিডিওটা অন করি। আচ্ছা, তো হচ্ছে কি আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি 7টায় শুরু করতে একটু দেরি হয়ে যাওয়ার জন্য আমরা আসলে দুঃখিত। একটু কিছু সমস্যা চলছিল। তো আজকে আমাদের মূলত প্রি মেডিকেল কোর্সের প্রথম ক্লাসটা সেটা হচ্ছে রক্ত এবং সঞ্চালন, এবং এই ক্লাসটা প্রথমে প্ল্যান করা হয়েছিল যে একটা ক্লাসে শেষ করা হবে, বাট পরে দেখা গেলো যে না, চ্যাপ্টারটা বেশ বড় এবং তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য। সো পরে আমরা সিদ্ধান্ত থেকে সরে এসে দুইটা ক্লাসে পরিণত করলাম। তো কথা হচ্ছে যে এই ক্লাসটা উপরে 5 তারিখ একটা ডেইলি এক্সাম আছে, সেখানে 50টা মানে সাবজেক্টিভ কোশ্চেন থাকবে। এবং এই ক্লাসটা নিবে হচ্ছে কি আমাদের আদিবা আপু। তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। এছাড়া আমাদের মূল কোর্স সম্পর্কে যদি একটু বলা হয়, তোমাদের সবার দেখা যায় যে টেস্ট পরীক্ষা চলমান দেখে তোমাদের একটা আবদার ছিল যে ভাইয়া বা আপু আমাদের পরীক্ষাটা যদি হচ্ছে কি না সরি ডিসকাউন্টটা যদি একটু পরে নিতে পারতাম তাহলে সুবিধা হতো, কজ তোমাদের টেস্ট পরীক্ষা চলতেছে। তো তোমরা দেখা যাচ্ছে যে সময় পাচ্ছ না বা তোমরা সুযোগটা পাচ্ছ না এই মুহূর্তে ক্লাসগুলো করার বা পরীক্ষা দেওয়ার। তো তোমাদের কথা বিবেচনা করে দেখা যায় যে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেই ডিসকাউন্টটা এক্সটেন্ড করতেছি, এবং হচ্ছে কি এর মাঝে গুরুত্বপূর্ণ কতগুলো ক্লাস আমরা হচ্ছে কি সরাসরি ফেসবুক পেজ থেকে হচ্ছে কি লাইভ স্ট্রিম করবো, যেন তোমরা সেগুলো দেখতে পারো। এবং তোমরা সেই ক্লাসগুলো করার পাশাপাশি তোমরা কিন্তু সেই টপিকের উপর আবার পরের দিন একটা ডেইলি এক্সামও দিতে পারবে। তো আমি বেশি সময় না নিই, তো হচ্ছে কি আমরা সরাসরি হচ্ছে ক্লাসে যাই। তো আদিব আপু এখন ক্লাসটা শুরু করবে। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে, এবং প্লিজ একটু জুম করলে আই থিঙ্ক বেটার হয়, কজ দেখা যাচ্ছে না আসলে এত দূর থেকে। ওকে, তাহলে ক্লাসটা আচ্ছা শুরু আচ্ছা। করি আমরা। ওকে। আচ্ছা, এখন কি বেটার? হ্যাঁ, এখন বেটার। ওকে ওকে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে আদিবা জাহান, আমি ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়ি। আমার সেশন ছিল হচ্ছে 21-22। আচ্ছা, তাহলে আমরা যদি একটু কোর্স নিয়ে একটু সংক্ষেপে কথা বলি। আমাদের কোর্সের নাম হচ্ছে স্বাধীনতা 10। আমাদের এই কোর্সে থাকতেছে 100+ ক্লাস আর 150+ এক্সাম। পাশাপাশি তোমরা 10,000 প্রশ্ন সলভও পেয়ে যাচ্ছ। ক্লাস নিবে হচ্ছে বিভিন্ন মেডিকেলের ভাইয়া আপুরা। আর আমাদের হচ্ছে ক্লাসের পাশাপাশি পরের দিন হচ্ছে সেই টপিকের উপর এক্সামও থাকবে। তো দেখো, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসের টপিক হিসেবে চুজ করেছি অধ্যায় 4, মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারটা। একটা জিনিস খেয়াল করো, এই চ্যাপ্টারে হচ্ছে আমার দুইটা অংশ, হ্যাঁ, রক্ত ও সঞ্চালন। তো প্রথম অংশে আমরা দেখবো রক্তের বিভিন্ন উপাদান, প্রত্যেকটা উপাদানের কাজ কি বা গুরুত্ব কি। এবং সঞ্চালন অংশে দেখবো কিভাবে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তটা পাম্প হচ্ছে বা হৃৎপিণ্ডের কোন চেম্বার দিয়ে কি কি কাজ হচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখবো সঞ্চালন অংশে। এছাড়াও এই চ্যাপ্টারে আরো কিছু স্পেশাল টপিক আছে, যেমন দেখো বেয়ার রিসেপ্টর আছে, হ্যাঁ, পেস মেকার আছে। তারপর হচ্ছে হার্টের বিভিন্ন অসুখ সম্পর্কে বলা আছে এবং তার ট্রিটমেন্ট প্রসেস সম্পর্কে বলা আছে। যেমন আমরা দেখবো ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি ইত্যাদি। তো চলো আমরা হচ্ছে চ্যাপ্টারটা শুরু করি। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের এমসিকিউ এবং সৃজনশীল দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এইচএসসির জন্য এবং পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তো দেখো, এই চ্যাপ্টার প্রথমে একটা এমসিকিউ দেওয়া আছে যে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্বি সর্বপ্রথম মানুষের রক্ত সংবহন সম্পর্কে ধারণা দিয়েছেন। তাহলে এটা একটা আমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে। এরপর চলে আসতেছি আমরা রক্তে। তো প্রথমেই দেখো, রক্তের হচ্ছে আমার দুইটা উপাদান, প্রধানত দুইটা উপাদান কি কি। একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। তাহলে দেখো এখানে যে সংজ্ঞাটা দিছে, যে রক্তরস নামক তরল মাতৃকায়, হ্যাঁ, ভাসমান বিভিন্ন রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। তো এখানে আমরা একটা কথা পাচ্ছি, টিস্যু। আচ্ছা, তোমরা কি জানো যে মানব দেহে কয় ধরনের টিস্যু আছে? আমাদের দেহে 4 ধরনের টিস্যু আছে। কি কি টিস্যু? প্রথমটা হচ্ছে আবরণী, হ্যাঁ, আবরণী। তারপর হচ্ছে আমাদের যোজক টিস্যু, যোজক। তারপর হচ্ছে আমাদের পেশি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের নিউরন, বা হচ্ছে আমাদের কি বলে, নার্ভের যে টিস্যুটা, নিউরন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে রক্ত, এটা কোন টিস্যুর অন্তর্ভুক্ত? এটা কিন্তু আমাদের যোজক টিস্যুর অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটাকে বলা হয় বিশেষায়িত যোজক টিস্যু বা তরল যোজক টিস্যু। আচ্ছা, এখন আসো, রক্তের মাধ্যমে আমাদের দেহে কি হয়? বিভিন্ন পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি ইত্যাদি হচ্ছে বহন করা হয়। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই দুইটার আদান প্রদান হয়। আচ্ছা, একজন এখানে দেখো, যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা দেহের মোট ওজনের 8%। অর্থাৎ কারোর ওজন যদি হয় 100 কেজি, তাহলে তার দেহে রক্ত কত কেজি, বা কত লিটার, সরি, তাহলে রক্ত হবে 8 লিটার। ঠিক আছে?
আচ্ছা, এরপর দেখো রক্ত সামান্য ক্ষারীয়। এর পিএইচ কত? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটার পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, বা গড়ে আমরা বলি 7.4। এবং তাপমাত্রা, আমরা কিন্তু উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ আমাদের তাপমাত্রাটা কিন্তু একটু বেশি, কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। এটা বলতে কি বোঝানো হয়েছে? আপেক্ষিক গুরুত্ব বেশি বলতে বোঝানো হয়েছে এখানে আমার পানি ছাড়াও অন্যান্য উপাদানগুলো উপস্থিত, যেমন হচ্ছে রক্তকণিকা গুলো আছে, হ্যাঁ, তারপর বিভিন্ন পুষ্টি উপাদান আছে, তারপর হচ্ছে উম কি বলে বিভিন্ন হচ্ছে ভিটামিন আছে, অ্যান্টিবডিজ আছে। ওকে, এরপর দেখো অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা। তোমরা হচ্ছে ঠোঁট কেটে গেলে বা যখন আমাদের ছোটবেলায় দাঁত পড়ে গেছিল, তখন আমরা অনেকেই কিন্তু মুখের মধ্যে রক্তের স্বাদটা পেয়ে থাকি। তো রক্তের স্বাদটা কেমন? নোনতা। আচ্ছা, এরপর আসো রক্তের সাধারণ কার্যাবলী। এই জিনিসটা তোমরা নর্মালি রিডিং দিবা। এখানে দেখো কি কি আছে, যে পুষ্টি দ্রব্য পরিবহন, শ্বসন গ্যাস পরিবহন, বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন, বর্জ্য পদার্থ পরিবহন, পানি সাম্য নিয়ন্ত্রণ, হ্যাঁ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, তারপর সঞ্চয় ভান্ডার, আয়নের সমতা রক্ষা, অম্ল ক্ষারের সাম্যাবস্থা বা পিএইচ এর নিয়ন্ত্রণ, রক্তক্ষরণ প্রতিরোধ। এটা বলতে কি বোঝানো হয়েছে? আমাদের যদি কোথাও কেটে যায়, তাহলে যদি রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণটাকে প্রতিরোধ করতে গেলেও আমাদের হচ্ছে রক্তেরই সাহায্য নেওয়া লাগে। হ্যাঁ, রক্ত থেকে বিভিন্ন রক্ততঞ্চন ঘটিত কিছু ফ্যাক্টর আছে, সেগুলো হচ্ছে আমাদেরকে রক্তক্ষরণ প্রতিরোধে সাহায্য করে। এরপর দেখো দেহের প্রতিরক্ষা, আমরা জানি ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা ও কি করে? ও হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহে যে বাইরে থেকে জীবাণুগুলো ঢুকতেছে তাদেরকে মেরে ফেলতে সাহায্য করে। এরপর দেখো অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা এবং রোগ নির্ণয়। তোমরা যদি ডক্টরের কাছে গিয়ে থাকো কোনো একটা রোগ নিয়ে, তাহলে দেখবা সবার প্রথমেই ডক্টর একটা টেস্ট দেয়। টেস্টটার নাম হচ্ছে সিবিসি, যেটার ফুল ফর্ম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। তো এই কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি কি দেখি? আমরা এখানে হিমোগ্লোবিনের পরিমাণ দেখি, আমরা এখানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটের পরিমাণ দেখি, হ্যাঁ, বা তারপর ডাব্লিউবিসি যে বিভিন্ন উপাদান আছে, নিউট্রোফিল, মনোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, হ্যাঁ, এইগুলোর পরিমাণগুলো দেখি। তাহলে সিবিসি খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট, ব্লাড টেস্ট। আচ্ছা, এখন আসো রক্তের উপাদান। আমি একটু আগে বলছি যে রক্ত মূলত দুইটা উপাদান নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তরস, আরেকটা হচ্ছে আমাদের রক্ত কণিকা। আচ্ছা, এখানে রক্তরসটা হচ্ছে মূলত আমাদের তরল উপাদান। তাহলে এই তরল উপাদানটা কত পার্সেন্ট থাকে? 55%। আচ্ছা, আর বাকি 45% থাকে আমাদের রক্ত কণিকা। তো কি হয়, আমরা যদি একটা সেন্ট্রিফিউগাল মেশিনে এই রক্তটাকে সেন্ট্রিফিউজ করি, তখন দেখা যায় যে রক্তের উপাদানগুলো আলাদা হয়ে যাচ্ছে। কি হচ্ছে? রক্তের যে প্লাজমা অংশ সেটা হচ্ছে উপরে জমা হচ্ছে, আর রক্তের যে রক্তকণিকা গুলো সেগুলো হচ্ছে নিচে জমা হচ্ছে। ওকে, তাহলে সেন্ট্রিফিউগাল মেশিন তোমরা হচ্ছে কি বলে ল্যাবে দেখে থাকতে পারো। এরপর আসো রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা হচ্ছে হালকা হলুদ বর্ণের। এখানে মূলত থাকে আমাদের পানি, কত? 90 থেকে 92%, এবং কিছু কঠিন পদার্থ, কত পার্সেন্ট? 8 থেকে 10%। এই কঠিন পদার্থের মধ্যে আবার কিছু আছে জৈব পদার্থ, কিছু আছে অজৈব পদার্থ। আচ্ছা, অজৈব পদার্থের মধ্যে কি কি আছে দেখো: সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আচ্ছা, জৈব পদার্থ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো জৈব পদার্থের মধ্যে কি কি আছে? প্লাজমা প্রোটিন। হ্যাঁ, প্লাজমা প্রোটিন কি কি? নাম, এই নামগুলো আমরা জানি। কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। এটার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি, এটা হচ্ছে GPA5। জি দিয়ে গ্লোবিউলিন, পি দিয়ে প্রোথ্রম্বিন, এ দিয়ে অ্যালবুমিন, 5 দিয়ে ফাইব্রিনোজেন। তাহলে প্লাজমা প্রোটিনের পরিমাণ কতটুকু থাকে? 7.5%। আচ্ছা, এরপর আসো নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। আমরা জানি আমাদের যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো কিন্তু নাইট্রোজেন দিয়ে তৈরি থাকে। তাহলে কি কি রেচন পদার্থ আছে আমাদের? দেখো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, হ্যাঁ। এছাড়া বিভিন্ন অন্যান্য পদার্থ থাকে, যেমন আমাদের পুষ্টি উপাদান গুলো, হ্যাঁ, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট ইত্যাদি। তারপর কিছু ভিটামিন, হরমোন। আমরা জানি হরমোন গুলো কি? হরমোন গুলোর জন্য আলাদা কোনো নালী নেই। তাহলে ওরা কিভাবে পরিবহন হয়? রক্তের মাধ্যমে।
ওকে। এছাড়াও বিভিন্ন রঞ্জক পদার্থ থাকতে পারে, যেমন বিলিরুবিন, বিলিভারডিন, ক্যারোটিন। আচ্ছা, রক্তরসের কাজ কি? প্রধানত হচ্ছে আহ বিভিন্ন দ্রব্যাদি এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা। ওকে। এছাড়া দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু জি। ডিসকানেক্ট হয়ে গেছিল মাঝখানে। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যদি দেখতে পাই যে আমাদের টিস্যুর কার্বন ডাই অক্সাইড গুলো, হ্যাঁ, রক্তরসে কি রূপে দ্রবীভূত থাকে? বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে। কি বাইকার্বনেট? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। আরেকটা আছে পটাশিয়াম বাইকার্বনেট, সেটা হচ্ছে আমরা পাই আরবিসি তে। এছাড়াও দেখো, এটা অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে এবং রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। আচ্ছা, এরপরে আসো রক্তকণিকা। রক্তকণিকা কয় প্রকার? 3 প্রকার। কি কি? আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, আর হচ্ছে প্লেটলেট। আচ্ছা, এখন দেখো, এই যে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি? হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস। আচ্ছা, তোমরা কিন্তু এইটার আমার যে কি বলে অন্য নাম আছে, যেমন দেখো, আরবিসি কে আমরা বলি ইরাইথ্রোসাইট, ডাব্লিউবিসি কে আমরা বলি লিউকোসাইট, এবং প্লেটলেট কে আমরা বলি থ্রম্বোসাইট। এই নামগুলো কিন্তু তোমাদের জানা থাকা লাগবে। আচ্ছা, এরপর আসো, এই যে এতক্ষণ আমরা যা যা পড়ে আসলাম তার একটা সংক্ষিপ্ত কি বলে চার্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা হচ্ছে এই চার্টটা থেকে জাস্ট বিভিন্ন জিনিসগুলো দেখে যাবা। ওকে। আচ্ছা, এরপর আসো আমরা যদি একটু ইরাইথ্রোসাইট নিয়ে পড়াশোনা করি, তো দেখো, আরবিসি বা ইরাইথ্রো, ইরাইথ্রো শব্দের অর্থ কি? ইরাইথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল। আচ্ছা, দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের আরবিসি কিন্তু নিউক্লিয়াস বিহীন। কোশ্চেন হচ্ছে কেন? কারণ আমরা জানি আরবিসির প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তো ও অক্সিজেনটা কিভাবে পরিবহন করে? হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে, তারপর হচ্ছে সে অক্সিজেনটাকে পরিবহন করে। তো সেই হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য আমাদের কিন্তু আরবিসি থেকে নিউক্লিয়াসটা বের হয়ে যায়, এবং এই কারণে আমাদের আরবিসিটা কিন্তু বাইকনকেভ শেপ, ঠিক আছে, বাইকনকেভ শেপ ধারণ করে, বা দ্বি-অবতল চাকতির একটা শেপ ধারণ করে। আচ্ছা আচ্ছা, এরপরে আসি। আহ আচ্ছা, এই জিনিসটা খুবই মজার একটা জিনিস। দেখো, যে স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, এই তথ্যটা নিয়ে সন্দেহ আছে। মজার ব্যাপার হচ্ছে, আজমল স্যারের আমরা আমরা যে এডিশনের বইটা পড়ছিলাম, ওখানে লেখা ছিল যে লোহিত রক্তকণিকা, উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, তারপরের এডিশনে আসছে যে উটের লোহিত রক্তকণিকায় nucleus থাকে না। ঠিক আছে, এরপর এডিশনে দিচ্ছে যে এটা নিয়ে সন্দেহ আছে। মানে আজমল স্যার আসলে নিজেও কনফিউজ আসলে কি। ওকে, এখন দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে আমাদের কোথায় লোহিত রক্তকণিকা কতটুকু থাকে। একটা জিনিস খেয়াল করে দেখো, ভ্রূণ দেহে কিন্তু সবচেয়ে বেশি লোহিত রক্তকণিকা থাকে। হ্যাঁ, কত? 80 থেকে 90 লাখ। শিশু দেহে থাকে 60 থেকে 70, পূর্ণবয়স্ক মানুষের দেহে 50 থেকে 54, এবং স্ত্রী দেহে থাকে 44 থেকে 89। দেখো, স্ত্রীদের কিন্তু সবচেয়ে কম থাকে। এই কারণে কিন্তু আমাদের স্ত্রীদের সবচেয়ে বেশি অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। অ্যানিমিয়া বলতে কি বুঝি আমরা? অ্যানিমিয়া বলতে বুঝি রক্ত স্বল্পতা, বা কারো যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তখন তাকে আমরা বলতেছি অ্যানিমিয়া। আচ্ছা, তাহলে কতটুকু কমে গেলে? দেখো, 50 লাখের চেয়ে 25% কম হলে তাকে আমরা বলতেছি রক্ত স্বল্পতা, এবং এই সংখ্যা যদি 65 লাখের চেয়ে বেশি হয়, তখন তাকে আমরা বলি পলিসাইথেমিয়া।
এবং লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। তার মানে লোহিত রক্তকণিকা আমাদের বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে তৈরি হয়ে পুরো বডিতে 120 দিন সার্কুলেশন করে, তারপর হচ্ছে সে আমাদের যকৃৎ, তারপর প্লীহা ইত্যাদি জায়গায় যে ধ্বংস হয়। আচ্ছা, এরপর দেখো লাল অস্থি মজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আমরা জানি অস্থি মজ্জা হচ্ছে দুই রকম, হ্যাঁ, অস্থি মজ্জা, অস্থি মজ্জা একটা হচ্ছে লাল, আরেকটা হচ্ছে হলুদ। তো লাল অস্থি মজ্জা থেকে তো বুঝতেই পারতেছো যে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে। আর হলুদ অস্থি মজ্জাগুলো থেকে কি হয়? হলুদ অস্থি মজ্জাগুলো থেকে আমাদের ফ্যাট ডিপোজিট হয় বা অ্যাডিপোজ টিস্যু। হ্যাঁ, এখানে অ্যাডিপোজ টিস্যু নামক এক ধরনের টিস্যু থাকে, সেখানে হচ্ছে আমাদের ফ্যাট বা চর্বিগুলো জমা হতে থাকে। আচ্ছা, দেখো রক্ত অক্সিজেন মাত্রা কমে গেলে নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়। কি কি কারণে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে? দেখো এখানে কিছু কারণ দিয়ে দিচ্ছে, যে রক্তপাত, উঁচু স্থানে অবস্থান, ব্যায়াম, হ্যাঁ, ইত্যাদি। এরপর দেখো বৃক্ক, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু, যে বৃক্ক, রক্তে যদি অক্সিজেন কমে যায় তখন হচ্ছে সে একটা হরমোন ক্ষরণ করে। হরমোনটার নাম কি? ইরাইথ্রোপয়েটিন। এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটা সে কি করে? সে হচ্ছে আমাদের লাল অস্থি মজ্জায় এসে লোহিত রক্তকণিকা তৈরির জন্য উদ্দীপ্ত করে। আচ্ছা, এরপর আসো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কঠিন লোহিত রক্তকণিকায় পানি এবং কঠিন পদার্থ আছে। এই কঠিন পদার্থের মধ্যে 90% হচ্ছে আমার হিমোগ্লোবিন। আচ্ছা, এখন দেখো এই হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা দুইটা অংশ পাই, কি কি? একটা হচ্ছে হিম, আরেকটা হচ্ছে গ্লোবিন। এখানে হিমটা কি? হিম আসলে কিছুই না, হিম হচ্ছে আমাদের আয়রন, আয়রন। আর গ্লোবিনটা কি? গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে দেখো আমাদের 100 ml রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেইন থাকে, এই কারণে কিন্তু একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন কণার সাথে যুক্ত হতে পারে। এই হিমের কারণেই রক্ত লাল দেখায়। আচ্ছা, লোহিত রক্তকণিকার কাজ, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। কি রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে? সে পটাশিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে থাকে। এছাড়া রক্তের ঘনত্ব রক্ষা করে, হচ্ছে অম্লক্ষারের সাম্যাবস্থা রক্ষা করে। এছাড়াও দেখো প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন থাকে, যেটা হচ্ছে ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী। এই যে আমরা বলি না যে ওর ব্লাড গ্রুপ এ পজিটিভ, ওর ব্লাড গ্রুপ ও পজিটিভ, এটা কিভাবে বলি? আমাদের লোহিত রক্তকণিকার যে প্লাজমা ঝিল্লি আছে সেখানে যে অ্যান্টিজেন গুলো থাকে, সেই অ্যান্টিজেন গুলো দিয়ে আমরা ব্লাড গ্রুপিং করে থাকি। এছাড়া কি করে? বিলিরুবিন, বিলিভার্ডিন উৎপন্ন করে। এছাড়াও দেখো এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড উৎপাদন করে, যা এন্ডোথেলিয়াল কোষের এল আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এরা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে, যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। আচ্ছা, এরপর আসো আমাদের শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। আচ্ছা, লিউকো শব্দের অর্থ কি? লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন। আচ্ছা, তাহলে দেখো আমাদের একমাত্র রক্তকণিকা যার নিউক্লিয়াস আছে, খুবই ইম্পর্টেন্ট, একমাত্র রক্তকণিকা যার নিউক্লিয়াস আছে, কার? এই আরবিসিই, ডাব্লিউবিসি, ঠিক আছে। আচ্ছা, এদেরকে দেখো কি বলা হয়? ভ্রাম্যমাণ প্রতিরক্ষা একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। কেন? কারণ ও কি করে? যেখানেই জীবাণু আসে সে ওই জায়গাটাতে যে জীবাণুটাকে ধ্বংস করে, ঠিক আছে। সে যেহেতু জায়গা পরিবর্তন করতে করতে জীবাণু ধ্বংস করে, এর জন্য ওকে বলা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। আচ্ছা, কিভাবে করে? ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে। আমরা ফ্যাগোসাইটোসিস নিয়ে পরে হচ্ছে ডিটেলস পড়াশোনা করব। আচ্ছা, দেখো মানব দেহে প্রতি ঘন লিটারে কতটুকু থাকে? 4 থেকে 11,000, গড়ে 7,500। আচ্ছা, এখন দেখো লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকার অনুপাত এখানে দিচ্ছে 6:1। আমার এই বইটা হচ্ছে একটু আগের এডিশনের, মেবি 24 সালের। আমার যতটুকু ধারণা যে এই তথ্যটাও বারবার চেঞ্জ হয়, একটা সময় ছিল 7:1, এবং এই তথ্যটাই কিন্তু কারেক্ট। অনুপাত 7:1, এই তথ্যটাই কিন্তু বেশি কারেক্ট। এছাড়াও আলিম স্যারের বইয়ে এই তথ্যটা দেওয়া আছে 500:1। ওকে, আচ্ছা,
এখন আসো এই যে এখানে আমাদের বিভিন্ন অস্থি মজ্জার বিভিন্ন কোষ থেকে যে লোহিত রক্তকণিকা বা ডাব্লিউবিসি প্লেটলেট এগুলো উৎপন্ন হচ্ছে, এটা চার্ট দিয়ে দিচ্ছে এখানে। প্রথমে দেখো স্টেম কোষ। স্টেম কোষ থেকে কি কি আসে? ইরাইথ্রোব্লাস্ট, মাইলোব্লাস্ট, মনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, মেগাক্যারিওব্লাস্ট। ইরাইথ্রোব্লাস্ট থেকে নিউক্লিয়াসটা সরে গিয়ে তৈরি হয় ইরাইথ্রোসাইট। তারপর দেখো মাইলোব্লাস্ট থেকে সব দানাদার লিউকোসাইট গুলো তৈরি হয়। এই দানাদার লিউকোসাইটের নামগুলো কিভাবে মনে রাখবা? মনে রাখবা একটা দানা, তুমি সেটা কি করতে পারো? অনুভব করতে পারো বা ফিল করতে পারো। তাহলে যে সমস্ত কোষের নামের শেষে ফিল শব্দটা আছে তারা হচ্ছে আমাদের দানাদার। কে কে? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর দেখো মনোব্লাস্ট থেকে আসতেছে মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে আসতেছে লিম্ফোসাইট, এরা হচ্ছে দানাবিহীন। আর মেগাক্যারিওব্লাস্ট, এখান থেকে প্রথমে তৈরি হচ্ছে মেগাক্যারিওসাইট, এরপর আসতেছে প্লেটলেট। আচ্ছা, এখন দেখো কোনো কারণে যদি আমাদের রক্তে ডাব্লিউবিসি পরিমাণটা বেড়ে যায়, হ্যাঁ বেশি হয়ে যায়, তখন আমরা বলি লিউকোসাইটোসিস। কখন বাড়তে পারে? যদি তোমার বডিতে কোনো ইনফেকশন থাকে, তোমার যদি জ্বর আসে, হ্যাঁ, বা তোমার যদি কোনো জীবাণু দ্বারা তুমি যদি আক্রমণ হও, তখন হচ্ছে তোমার এই ডাব্লিউবিসি পরিমাণটা বেড়ে যেতে পারে। আর কমে গেলে তাকে কি বলে? কমে গেলে বলে লিউকোপেনিয়া। আর দেখো খুবই কমন একটা ক্যান্সার, আমরা সবাই জানি যে রক্তের ক্যান্সার যেটাকে বলা হয় সেটাকে বলা হয় লিউকেমিয়া। এক্ষেত্রে কি হয়? আমাদের অস্বাভাবিক হারে ডাব্লিউবিসি পরিমাণটা বেড়ে যায়। আচ্ছা, তো যেটা বললাম যে আমরা হচ্ছে ডাব্লিউবিসি কে দুইটা ভাগে ভাগ করতে পারি, দানাদার এবং দানাবিহীন। নামগুলো কিভাবে মনে রাখবো? যাদের নামের শেষে ফিল আছে, ফিল আছে, তারা হচ্ছে আমাদের দানাদার। দানাদার। আচ্ছা, তাহলে প্রথমে দেখো আমরা যদি দানাবিহীন গুলো দেখি কি কি আছে, মনোসাইট এবং লিম্ফোসাইট। মনোসাইট গুলো দেখো, এখানে আকৃতিটা বলে দিচ্ছে যে বৃক্কের মতো অথবা ঘোড়ার খুরের মতো আকৃতি, এবং এদের আয়ুষ্কালটা দেখতে পারো 2 থেকে 5 দিন। দেহের 2 থেকে 8% মনোসাইট। খুবই গুরুত্বপূর্ণ যে এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। মনোসাইটের মতো আরেকটা কোষ আছে যারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে থাকে। কে কে? সে হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, নিউট্রোফিল। আচ্ছা, এরপর আসলে লিম্ফোসাইট। লিম্ফোসাইট গুলো কি? লিম্ফোসাইট গুলো আমাদের লিম্ফয়েড যে অর্গান গুলো আছে, হ্যাঁ, যেমন টনসিল আছে, তারপর হচ্ছে আমাদের থাইমাস আছে, তারপর হচ্ছে আমাদের বোন ম্যারো আছে, লিম্ফ নোড আছে, এই লিম্ফয়েড অর্গান গুলো থেকে কিন্তু আমাদের লিম্ফোসাইট গুলো তৈরি হচ্ছে। এবং লিম্ফোসাইটের আয়ুষ্কাল কত? 7 দিন। লিম্ফোসাইট গুলো সাধারণত দুই ধরনের, কি কি? টি কোষ এবং বি কোষ। আমরা হচ্ছে এটা চ্যাপ্টার 10, অর্থাৎ মানব দেহের প্রতিরক্ষা যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে গেলে আরো ডিটেলস জানতে পারবো। আচ্ছা, দেহের 20 থেকে 40% হচ্ছে লিম্ফোসাইট, উইচ যেটা বললাম যে লিম্ফয়েড অর্গান গুলো বা লসিকা তন্ত্রে এরা সৃষ্টি হয়। আচ্ছা, লিম্ফোসাইট কিন্তু সেক্স করে না, খুবই ইম্পর্টেন্ট। লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করে না। তাহলে লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। কি করে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি করে থাকে। এরপর আসো দানাদার বা গ্র্যানিউলোসাইট। আচ্ছা, দানাদার গুলো কি হয়? লিশম্যান রঞ্জক দ্বারা রান্না ভাবে রঞ্জিত হয়। কি কি আছে দেখো, নিউট্রোফিল। নিউট্রোফিল গুলো সবচেয়ে বেশি থাকে, 40 থেকে 60%, এবং এরা হচ্ছে বর্ণ নিরপেক্ষ। এবং এদের নিউক্লিয়াস গুলো হচ্ছে খন্ডায়িত, 2 থেকে 5টি খন্ড থাকে। এদের আয়ুষ্কাল হচ্ছে মনোসাইটের মতো 2 থেকে 5 দিন। এরা ওই যে আমি বলছিলাম যে এরা হচ্ছে মনোসাইটের মতো ফ্যাগোসাইটোসিস করে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস মানে কি? জীবাণুকে ভক্ষণ করা, সহজ কথায়। হ্যাঁ, রোগ জীবাণু, ধরো একটা ব্যাকটেরিয়া আসলো, তাকে ভক্ষণ করে ফেলাটাকে কি হচ্ছে বলে ফ্যাগোসাইটোসিস। নিউট্রোফিল কি করতে পারে? ও অ্যামিবয়েড চলনে সক্ষম। অ্যামিবয়েড চলন বলতে কি বুঝাচ্ছি আমরা? অ্যামিবা নামক একটা প্রতিষ্ঠা আছে, হ্যাঁ, সেই অ্যামিবার মতো সংকুচিত হয়ে চলনকে আমরা বলতেছি অ্যামিবয়েড চলন। এবং ও কি করে? ও হচ্ছে রক্তনালী থেকে বের হয়ে টিস্যুতে চলে আসে জীবাণুকে ভক্ষণ করতে। এই যে ও রক্তনালী থেকে বের হয়ে টিস্যুতে চলে আসতেছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ডায়াপেডিসিস। আচ্ছা, এরপর আসো ইউসিনোফিল। ইউসিনোফিল গুলো কি করে? ওরা হচ্ছে লাল বর্ণ ধারণ করে, এরা খুব সংখ্যায় কম থাকে, 2 থেকে 4%। এদের নিউক্লিয়াসে 2টা খন্ড থাকে এবং আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন। ইউসিনোফিল গুলো মূলত হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে।
অ্যালার্জি, পরজীবী সংক্রমণ, প্লীহা, স্নায়ুতন্ত্রের রোগ ইত্যাদি। আচ্ছা, এটা মজার কোশ্চেন করি। সেটা হচ্ছে, বলো তো আমাদের দেহের কোন অঙ্গে কোন অঙ্গে ইউসিনোফিল সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে বেশি, এটা কিভাবে বুঝবা? কোন জায়গায় আমাদের পরজীবী বেশি? পৌষ্টিকতন্ত্র, ঠিক আছে? আমাদের পৌষ্টিকতন্ত্রে সবচেয়ে বেশি ইউসিনোফিল পাওয়া যায়। এরপর আসো বেসোফিল। বেসোফিল গুলো থাকে সবচেয়ে কম পরিমাণ, 0.5 থেকে 1%। এবং দেখো এরা কি হয়, এরা নীল বর্ণ ধারণ করে। এদের নিউক্লিয়াস 2 খণ্ডক যুক্ত এবং এরাও কিন্তু বৃত্তাকার। আমরা একটু আগে পড়ে আসছি মনোসাইট গুলো কিন্তু বৃক্কের আকৃতি এবং ঘোড়ার খুরের আকৃতি। আচ্ছা, বেসোফিল দুইটা জিনিস ক্ষরণ করে, দুইটার নামই শুরু হয় এইচ দিয়ে। কি কি? ও হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং হেপারিন, খুবই গুরুত্বপূর্ণ। হেপারিন, হেপারিনের কাজ কি? হেপারিন হচ্ছে রক্ত নালীর ভিতরে রক্ত তঞ্চন রোধ করতে সাহায্য করে, রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আচ্ছা, তাহলে দেখো আমরা তখন যে যে কাজগুলো পড়ে আসলাম সেই কাজগুলো এখানে হচ্ছে লিখে দিচ্ছে, তোমরা হচ্ছে এখান থেকে পড়ে নিবা। এরপর আসো প্লেটলেট বা অণুচক্রিকা। আচ্ছা, প্লেটলেট গুলো কিন্তু নিউক্লিয়াস বিহীন। তাহলে আমি একটা প্রশ্ন বলছিলাম যে কোন রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে? শুধুমাত্র ডাব্লিউবিসি তে কিন্তু নিউক্লিয়াস আছে, এছাড়া কিন্তু অন্য কোনো রক্তকণিকাতে নিউক্লিয়াস নাই। আচ্ছা, এরপরে আসো প্লেটলেট কতগুলো থাকে? 1.5 লাখ থেকে 4 লাখ। এই তথ্যটা আগে ছিল 1.5 লাখ থেকে 3 লাখ, পরে হচ্ছে চেঞ্জ করে 1.5 লাখ থেকে 4 লাখ করা হয়েছে। এরপর দেখো প্রতিদিন প্রায় 200 বিলিয়ন বা 20,000 কোটি অণুচক্রিকা উৎপন্ন হয় এবং এটার জীবনকাল 5 থেকে 9 দিন। এই তথ্যটা আগে ছিল 12 দিন। আচ্ছা, যকৃৎ ও প্লীহার মাধ্যমে এদের ধ্বংস হয়। আচ্ছা, এরপর দেখো আমাদের প্লেটলেটে কি থাকে? আমাদের প্লেটলেটে কিন্তু কিছু থ্রম্বোপ্লাস্টিন থাকে, যেটা হচ্ছে আমাদের রক্ত রক্ত জমাট বাঁধার একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমাদের প্লেটলেটের কাজ কি? দেখো, অস্থায়ী প্লেটলেট প্লাক তৈরি করে, রক্তপাত বন্ধ করে, বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। হ্যাঁ, রক্ত জমাট শুধু বাঁধলেই কিন্তু হবে না। একটা জায়গায় ধরো রক্ত জমাট বেঁধে আছে, হ্যাঁ, তারপর ওই জায়গাটাতে কি হবে? রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে এবং জায়গাটাতে নেক্রোসিস হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে। তাহলে এইটা রোধ করতে আমাদের কি করতে হয়? রক্ত জমাটটাকে আবার বিগলন করতে হয়। সেই বিগলনেও কিন্তু আমাদের প্লেটলেট সাহায্য করে। আচ্ছা, এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হচ্ছে ও সেরোটোনিন ক্ষরণ করে। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসছে। ও হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে, যেটা হচ্ছে আমাদের রক্তনালীকে সংকোচন সংকোচনে উদ্বুদ্ধ করে। আচ্ছা, মজার একটা কোশ্চেন, যে রক্ত কণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না, রক্তকোষ না বলে আমরা কণিকা বলতেছি কেন? কারণ কোষ হতে গেলে তোমার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা লাগে। যেমন হচ্ছে, প্রথম কথা, তোমাকে বিভাজিত হতে হবে। হ্যাঁ, রক্তকণিকাগুলো কি বিভাজিত হয়? না, রক্তকণিকাগুলো কিন্তু বিভাজিত হচ্ছে না। এছাড়াও আমাদের কিছু প্রয়োজনীয় কোষীয় অঙ্গাণু, যেমন হচ্ছে দেখো নিউক্লিয়াস, সেন্ট্রিওল, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি ইত্যাদি কিন্তু আমাদের রক্তকণিকাগুলোতে অনুপস্থিত থাকে। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা কিন্তু রক্তকণিকাগুলোকে রক্তকোষ না বলে কণিকা বলতেছি। আচ্ছা, এরপর আসো, তাহলে এতক্ষণ আমরা যা যা পড়ে আসলাম তার একটা সংক্ষেপ চার্ট হচ্ছে এটা। এখান থেকে তোমরা হচ্ছে বিভিন্ন, এই যে দেখো, আয়ুষ্কাল গুলো দেখতে পারো, হ্যাঁ, তারপর সংখ্যা দেখতে পারো, কাজ দেখতে পারো। আচ্ছা, এরপর দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার মধ্যে পার্থক্য। এটা সহজ জিনিস, এটা তোমরা জাস্ট রিডিং দিলেই হবে। হ্যাঁ, এটা আমি লিখে রাখতেছি, রিডিং। আচ্ছা, এরপর আসো আমরা যে সামনে যাই। এখানে দেখো কি আছে, আমাদের রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। এই টপিকটা কিন্তু তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো কি কি আছে। আমাদের হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, 13টা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 4টা। কি? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। এটা ছন্দ দিয়ে আমরা মনে রাখি। কি ছন্দ? ফুল পরে টুপ করে। খুবই সহজ একটা ছন্দ। দেখো, এখান থেকে তুমি প্রথম 4টা ডিটেলস পড়বা। কি কি আছে দেখো। ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন হচ্ছে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। হ্যাঁ, এটা কি হয়? রক্ততঞ্চনের সময় ফাইব্রিনে পরিণত হয়। এরপর দেখো প্রোথ্রম্বিন,
আমরা এটা প্লাজমা প্রোটিনে পড়ে আসছি, মনে আছে তোমাদের? তাহলে এটা একটা কি, প্লাজমা প্রোটিন। হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃত সংশ্লেষিত হয়। এরপর দেখো থ্রম্বোপ্লাস্টিন, এটা কিন্তু আসে অণুচক্রিকা থেকে। ঠিক আছে? এরপর দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম কিন্তু আমাদের রক্ততন্ত্রের বিভিন্ন ধাপে সাহায্য করে। এরপর দেখো বাকিগুলো তোমরা জাস্ট রিডিং দিবা, নামগুলো একটু দেখবা। এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে, যেমন দেখো ফ্যাক্টর 12, এটাকে হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর বলে। তারপর দেখো ফ্যাক্টর 10, স্টুয়ার্ট ফ্যাক্টর, নামগুলো পড়বা। তারপর দেখো ফ্যাক্টর 8 আর 9, এই দুটা ফ্যাক্টর যদি কারো না থাকে তখন তার কিন্তু হিমোফিলিয়া হয়। হিমোফিলিয়া এই জিনিসটা আমরা চ্যাপ্টার 11-এ পাবো। জিন তত্ত্ব বিবর্তন চ্যাপ্টারটাতে গেলে আমরা হচ্ছে হিমোফিলিয়া নিয়ে ডিটেলস পড়াশোনা করতে পারবো। আচ্ছা, এরপর আসো রক্ততঞ্চনের পদ্ধতি। এখানে দেখো যে ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থন ও বন্ধের প্রক্রিয়াকে বলা হয় হিমোস্টেসিস। আচ্ছা, মজার কাহিনী হচ্ছে যে রক্ততঞ্চন, ধরো কারোর কোন একটা জায়গায় খুব অল্প কেটে গেছে, খুব অল্প কেটে গেছে, তখন কিন্তু আমার এই রক্ততঞ্চনটা প্রক্রিয়াটা কাজ করে। কারণ কারো যদি ধরো ওই যে অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, বা হচ্ছে উম, ধরো কারোর ছুরি দিয়ে অনেক বেশি কেটে গেল, তখন কিন্তু আমার এই রক্ততঞ্চন প্রক্রিয়াটা কাজ করবে না। আচ্ছা, প্রথমেই দেখো কি হয়। প্রথমেই হচ্ছে কোথাও কেটে গেলে, হুম কোথাও কেটে গেলে আমাদের রক্ত যখন বাইরে আসে, মানে বাইরে বলতে কি, বাইরে বলতে রক্ত নালিকার বাইরে, রক্তনালিকার বাইরে আসে, তখন হচ্ছে বাতাসের সংস্পর্শে এসে প্রথমে আমার হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেখান থেকে অণুচক্রিকাগুলো বিদীর্ণ হয় এবং থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন কত নাম্বার ফ্যাক্টর? 3 নাম্বার। তাহলে 3 নাম্বার ফ্যাক্টরটা সবার আগে ক্ষরণ হয়। তারপর সে কি করে, সে হচ্ছে আমাদের ক্যালসিয়ামের সহায়তায়, ক্যালসিয়াম কি 4 নাম্বার ফ্যাক্টর, ক্যালসিয়ামের সহায়তায় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। দেখো, কোনো কিছু নামের শেষে প্রো এবং জেন, নামের প্রথমে প্রো এবং নামের শেষে জেন, এই দুইটা শব্দ থাকা মানে সে হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে প্রোথ্রম্বিন এটা হচ্ছে নিষ্ক্রিয়, তাকে সক্রিয় করে কিসে পরিণত করতেছে? থ্রম্বিনে পরিণত করতেছে। এরপর দেখো ফাইব্রিনোজেন, এই যে থ্রম্বিনটা তৈরি হলো সে হচ্ছে ফাইব্রিনোজেন, যেটা বললাম যে ফাইব্রিনোজেন নামে শেষে জেন আছে। তাহলে ও কি, ও হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে ওকে কি করে, ফাইব্রিন মনোমারে পরিণত করে। এটা হচ্ছে একটা সুতা, হ্যাঁ, ফাইব্রিনটা হচ্ছে তন্তু। তাহলে ফাইব্রিন গুলো কি হয়, মনোমার থেকে সে পলিমারে রূপান্তরিত হয় এবং সে একটা জালের মতো তৈরি করে। সেই জালটা আমাদের কি হয়, রক্তটাকে আটকায় দেয়, রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। আচ্ছা, জমাট বাঁধা রক্তের যে তরল অংশ তাকে বলতেছি আমরা সিরাম। সিরাম কিন্তু প্লাজমার মতোই, কিন্তু এখানে কি থাকে না, এখানে ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে না, যেমন ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন থাকে না। এরপর দেখো, ওই যে যেটা বলছিলাম যে একটা জায়গায় রক্ত জমাট বাঁধা বেঁধে গেলে সেই রক্ত জমাটটাকে কিন্তু আবার বিগলন করতে হবে। তাহলে এখানে বিগলনের জন্য কি আসে, প্লাজমিন। তাহলে প্লাজমিন কি করতে হেল্প করে, বিগলন করতে সাহায্য করে। আচ্ছা, তাহলে আসে এখানে হচ্ছে আমরা যেটা পড়লাম তারই একটা চার্ট, এই জিনিসটা কিন্তু তুমি রিটেনে লিখবা। ঠিক আছে, এভাবে করে সুন্দর করে তুমি হচ্ছে রিটেনে লিখতে পারবা। আচ্ছা, ওই যে যেটা বলছিলাম যে আচ্ছা, এখানে দুইটা এমসিকিউ, যে রক্ত তঞ্চন কাল হচ্ছে 4 থেকে 5 মিনিট, আর ক্ষরণকাল, হ্যাঁ, ক্ষরণকাল হচ্ছে 3 থেকে 8 মিনিট সম্ভবত, আমার এটা ঠিক মানে এই তথ্যটাও বারবার চেঞ্জ হয়। তঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট, আহ ক্ষরণকাল 3 থেকে 8 মিনিট, বা এরকম সামথিং কিছু একটা তথ্য, আমার ঠিক মনে পড়তেছে না এখন। আচ্ছা, তাহলে দেখো হিমোফিলিয়ার কথা যেটা বললাম, এটা হচ্ছে দেখো মহারানী ভিক্টোরিয়ার এই রোগ ছিল। ওকে, আমরা ভিক্টোরিয়ার নাম সম্পর্কে জানি সবাই। এরপরে আসো মজার একটা প্রশ্ন, এটাও কিন্তু তোমার নাম্বারে আসতে পারে, যে রক্তনালীর ভেতরে রক্ত তঞ্চন হয় না কেন। প্রথম কথা হচ্ছে আমাদের যে রক্তনালীটা আছে সেটা অনেক মসৃণ, হ্যাঁ, এটা একটা কারণ, একটা মসৃণ মসৃণ স্থল। তারপর দেখো রক্তনালীর ভেতরে রক্ত কিন্তু একটা গতিতে থাকে, তাহলে গতি, হ্যাঁ? এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের হেপারিন, তাহলে হেপারিন থাকার কারণে আমাদের রক্ত জমাট বাড়তেছে না। তাহলে দেখো প্লাজমা সিরামের মধ্যে পার্থক্য, মূল জিনিসটা মনে রাখবা, সাধারণ রক্তের তরল অংশকে আমরা বলতেছি প্লাজমা,
ঠিক আছে, স্বাভাবিক রক্ত বা সাধারণ রক্ত। আর জমাট বাঁধা রক্তের তরল অংশকে আমরা বলতেছি সিরাম। তাহলে প্লাজমাতে কি থাকবে, আমার রক্তকণিকা থাকবে, কিন্তু সিরামে রক্তকণিকা থাকবে না। এখানে ফাইব্রিনোজেন থাকবে, এখানে ফাইব্রিনোজেন থাকবে না। এখানে তঞ্চন ধর্ম উপস্থিত, এখানে অনুপস্থিত। আচ্ছা, এরপর আসো লসিকা বা লিম্ফ। তাহলে দেখো, লসিকা বলতে আমরা কি বুঝি? লসিকা বলতে আমরা বুঝি যে, দেখো একটা জিনিস, যে আমাদের দেহে এই যে অন্তঃকোষীয় জায়গাগুলো যে আছে, হ্যাঁ, মানে অনেকগুলো কোষ, কোষ, এই যে দেখো কোষ, কোষের মাঝে মাঝে যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো অনেক ছোট হয়। এইসব জায়গায় কিন্তু আমাদের রক্তনালীগুলো প্রবেশ করতে পারে না। তাহলে সেসব জায়গায় আমাদের পুষ্টিগুলোকে কে নিয়ে যায়? সেসব জায়গায় আমাদের পুষ্টিগুলোকে নিয়ে যায় হচ্ছে লসিকা। তাহলে দেখো, ও কিভাবে তৈরি হয়। প্রথমত কথা হচ্ছে, এই যে আমাদের যে রক্তরস আছে, সেই রক্তরস থেকে কিছু তরল বের হয়ে, কতটুকু, প্রায় 10%, হ্যাঁ, 10% তরল বের হয়ে আমাদের রক্ত নালিকা থেকে টিস্যুতে চলে আসে। সেই রক্তরসের 10%টাকে আমরা বলতেছি লসিকা। আচ্ছা, এখন দেখো, লসিকা কতটুকু থাকে? 4 থেকে 8 লিটার। নর্মালি বলা হয় যে ব্লাড যতটুকু আছে ব্লাডের 2 গুণ। নর্মালি হচ্ছে এইভাবে একটা হিসাব করা হয়। তারপর দেখো, লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। লসিকাতে 2 ধরনের উপাদান দেখা যায়, একটা হচ্ছে কোষীয় উপাদান আর একটা হচ্ছে কোষবিহীন উপাদান। তাহলে কোষীয় উপাদান কি কি? মূলত লিম্ফোসাইট, হুম, স্পেশালি লিম্ফোসাইট এবং কিছু পরিমাণে মনোসাইট। এই এমসিকিউটা সংখ্যাটা গুরুত্বপূর্ণ, যে প্রতি মিলিলিটার লসিকায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। এরপর দেখো, কোষবিহীন উপাদান কি কি আছে? শর্করা আছে, প্রোটিন আছে, লিপিড আছে, হ্যাঁ। আচ্ছা, লিপিড গুলো প্রধানত কাইলোমাইক্রন হিসেবে থাকে। এই জিনিসটা কিন্তু আমরা পড়ে আসছি পরিপাক চ্যাপ্টারে। পরিপাক চ্যাপ্টারে ওই যে লিপিডের যে পরিপাক, সরি, লিপিডের যে শোষণ, ওই জায়গাটাতে ছিল কাইলোমাইক্রনের কথা। আচ্ছা, তারপর দেখো, এই যে চর্বিযুক্ত লসিকা, এটাকে আমরা কি বলি? কাইল বলি। সাদা রঙের দেখায়। আচ্ছা, তাহলে চর্বি কতটুকু থাকে? 5 থেকে 15%। এরপর দেখো, লসিকা নর্মালি আমাদের রক্ত যেই যেই কাজগুলো করে থাকে, লসিকাও কিন্তু সেই কাজগুলোই করে। খুব বেশি আলাদা কিছু না। তো এই জায়গাটা তোমরা একটু কষ্ট করে রিডিং পড়ে নিবা। আচ্ছা, এরপর আসো লসিকা তন্ত্র। তাহলে প্রথম কথা হচ্ছে, দেখো এখানে একটা এমসিকিউ যদি আমরা বলি, যে ডেনিস বিজ্ঞানী ওলাস রুডবেক এবং থমাস বার্থুলিয়ন, ওনারা সর্বপ্রথম লসিকা তন্ত্রের বিবরণ দেন। আচ্ছা, লসিকা তন্ত্রকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। এটা কিন্তু তোমার একটা নাম্বার প্রশ্ন পারে, যে কেন লসিকা তন্ত্রকে আমরা দ্বিতীয় সংবহন তন্ত্র বলে থাকি। এরপর দেখো, লসিকা তন্ত্র দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে লসিকা নালী আর একটা হচ্ছে লসিকা গ্রন্থি। এখানে কিন্তু আমার হৃৎপিণ্ড থাকে না, মানে রক্ত সংবহনের জন্য যেরকম আমাদের হৃৎপিণ্ড থাকে, কিন্তু লসিকার জন্য আলাদা করে কোনো পাম্পিং অর্গান থাকে না, সে কিন্তু হৃৎপিণ্ড দিয়ে পাম্প করে। আচ্ছা, লসিকা নালীগুলো হচ্ছে 2 রকম, অন্তর্মুখী বহির্মুখী। অন্তর্মুখী বলতে কি বোঝাচ্ছে? যেই লসিকা নালী লসিকা গ্রন্থির দিকে যায়, আর যেটা লসিকা গ্রন্থি থেকে বের হয় তাকে বলতেছি বহির্মুখী। এরপর আসো, আমাদের সারা দেহের লসিকা নালীকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম বা থোরাসিক। তাহলে দেখো, আমরা যে এখানে একটা মানুষ আঁকার ট্রাই করি, হ্যাঁ, একটা খুবই হাস্যকর যদি একটা মানুষ আঁকার ট্রাই করি, বক্সম্যান, ঠিক আছে? আচ্ছা, এই মানুষটার দেখো মাথা, আর ডান পাশ, এই যে এই অংশটুকু, যে অংশটুকু আমি হচ্ছে রেড কালার করে দিলাম, এই অংশটুকুতে পরিবহন হয় ডান ডান লসিকা নালী দিয়ে। আর যদি আমি এই যে পার্পল কালার করে দিচ্ছি, হ্যাঁ, বাকি যত অংশ আছে, আহ, বাম পাশ, বাম হাত, তারপর 2 পা, হ্যাঁ, এই অংশটা আমার পরিবহন হয় বাম অথবা থোরাসিক থোরাসিক লসিকা নালী দিয়ে। আচ্ছা, এরপর আসো, ওরা কোথায় যুক্ত হয়? ডান সাবক্লাভিয়ান শিরা এবং ডান অন্তঃজুগুলার শিরার মাধ্যমে। আচ্ছা, এরপর দেখো লসিকা গ্রন্থি। আমাদের দেহে 5 ধরনের লসিকা গ্রন্থি আছে। কি কি? লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা।
লিম্ফ নোড গুলো দেখো, এই যে আমাদের এই ছবিতে খেয়াল করতেছো, দেখো এই যে কিছু ব্যাটারির মতো অংশ আছে, হ্যাঁ, ছোট ছোট ব্যাটারি। এই ব্যাটারি গুলোকেই আমরা বলতেছি লিম্ফ নোড। ঠিক আছে, লিম্ফ নোড এগুলো কি থাকে, লিম্ফোসাইট আর ম্যাক্রোফেজে পরিণত থাকে। কোথায় সবচেয়ে বেশি লিম্ফ নোড পাওয়া যায়, এটার এমসিকিউ ছিল আগে। এই কোথায় কোথায় পাওয়া যায়, ঘাড়, বগল ও কুচকি, এই তিনটা জায়গাতে লিম্ফ নোড সবচেয়ে বেশি থাকে। ওকে, তাই লিম্ফ নোডের পরিমাণ কত, 400 থেকে 700। দেখবা যে মাঝে মাঝে দেখবা যে ঘাড়ের এইদিকে ঠান্ডা লাগলে, হ্যাঁ, ফুলে ফুলে যায়। কি ফুলে যায়, লিম্ফ নোড গুলা ফুলে যায়। আচ্ছা, এরপর আসো টনসিল। টনসিল কি কি আছে দেখো, 3 রকমের আছে, প্যালেটাইন, অ্যাডিনয়েড আর লিঙ্গুয়াল। নর্মালি আমরা টনসিল বলতে প্যালেটাইন যে টনসিলটা সেটাকে বুঝি, মুখ হা করলে মুখের ভেতরে একটা টনসিল দেখা যায়। আচ্ছা, এখন আসো টনসিলে যদি আমার আক্রমণ ঘটে বা টনসিলে যদি আমার ব্যাকটেরিয়া দ্বারা প্রদাহ হয়, কোনো জায়গায় প্রদাহ হলেই তাকে আমরা বলি আইটিস। কি বলি, আইটিস। তাহলে টনসিলের প্রদাহকে আমরা কি বলি, টনসিলাইটিস। ঠিক আছে, তো নর্মালি কি হয়, টনসিলাইটিস হলে দেখবো অনেকেরই হচ্ছে আইসক্রিম খেলে বা বৃষ্টিতে ভিজলে বা একটু ঠান্ডা লাগলেই টনসিল ফুলে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে কি করা হয়, টনসিলটাকে কেটে ফেলে দেওয়া হয়। টনসিল কেটে ফেলে দেওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলি টনসিলেক্টমি। আচ্ছা, এরপর দেখো প্লিহা বা স্লিন। প্লিহা কোথায় থাকে, আমাদের পাকস্থলীর উপরে এবং পিছনে। হ্যাঁ, পাকস্থলীর উপরে পিছনে। আচ্ছা, প্লিহা দেখতে কেমন, বেগুনি রঙের। এখানে 2 ধরনের প্লীহা মজ্জা থাকে, লাল এবং সাদা। আচ্ছা, প্লীহাকে দেখো অনেকগুলো নাম বলা হচ্ছে। প্লীহাকে বলা হয় রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক। কেন, কারণ ও প্রায় 300 ml রক্ত জমা রাখে। কত ml, 300 ml রক্ত জমা রাখে। আচ্ছা, এছাড়া আরেকটা অঙ্গ কিন্তু রক্ত জমা রাখে, কে বলতো, যকৃৎ। যকৃৎ কতটুকু রক্ত জমা রাখে, 1500 ml। 1500 ml। এছাড়া দেখো প্লীহা হচ্ছে রক্তের প্রধান ছাঁকনি হিসেবে কাজ করে, এর জন্য ওকে বলা হয় ইমিউনোলজিক্যাল, ইমিউনোলজিক্যাল ফিল্টার। হ্যাঁ, ফিল্টার। এছাড়া দেখো প্লীহাতে কিন্তু আমাদের লোহিত রক্ত কণিকা গুলো হচ্ছে ধ্বংস হয়, এর জন্য একে আমরা বলে থাকি লোহিত রক্ত কণিকার কবরস্থান। অনেক সময় কি হতে পারে যে জীবাণু দিয়ে প্লীহাও আক্রমণ হতে পারে, তখন হচ্ছে প্লীহা কেটে ফেলতে হয়। কিন্তু নর্মালি হচ্ছে এখন আর এটা করা হয় না, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আচ্ছা, এরপর আসো থাইমাস। থাইমাস খুব একটা ইন্টারেস্টিং অঙ্গ, কেন, কারণ এটা হচ্ছে আমাদের গলায় থাকে। গলায় থাকতেছে, এবং দেখো শিশুদের ক্ষেত্রে এটা অনেক বড় এবং সক্রিয় থাকে ছোটবেলায়। যত তুমি বড় হতে থাকো তত আস্তে আস্তে থাইমাসটা সংকীর্ণ হয়ে যায়। থাইমাস থেকে 2 ধরনের হরমোন ক্ষরণ হয়, কি কি, থাইমোসিন আর থাইমোপয়েটিন। আচ্ছা, এরপর দেখো এই যে লাল অস্থি মজ্জায় এই থাইমাসটা আমাদের হচ্ছে কি কি কোষ আছে দেখো, 2 ধরনের লিম্ফোসাইটের কথা বলছিলাম আমি, টি কোষ, বি কোষ। তো থাইমাস থেকে আসে আমাদের টি কোষ। ওকে, আচ্ছা। আর এরপর হচ্ছে লাল অস্থি মজ্জা, এখান থেকে কিন্তু আমাদের বি কোষ গুলো আসে। ঠিক আছে, কি আসে, বি কোষ। এরপর দেখো লসিকা সংবহন তন্ত্র। এটা হচ্ছে দেখো এই যে আমাদের রক্তের মতোই কিছুটা। প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে এই যে দেখো, এই ছবিটা আমরা একটু খেয়াল করি, যে দেখো রক্ত জালক থেকে আমাদের প্লাজমা থেকে, হ্যাঁ, প্লাজমা থেকে লসিকা গুলো আসতেছে। তারপর সে কি হয়, লিম্ফ নোডে যাচ্ছে, লিম্ফ নোডে যাচ্ছে, লিম্ফ নোড দিয়ে সে শিরাতে যায়। ওই যে পড়ছিলাম, ডান সাবক্লেভিয়ান শিরা, আন্তঃজুগুলার শিরা। তারপর সে শিরা দিয়ে হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ডে দিয়ে ধমনী দিয়ে আবার হচ্ছে ক্যাপিলারিতে আসে। আচ্ছা, এবং এই সংবহনটা কিরকম, একমুখী। আমরা জানি আমাদের রক্তের সংবহন কিন্তু দ্বিমুখী, মানে একই সাথে আহ হার্টের ডান বাম 2টা চেম্বারে কিন্তু রক্ত প্রবেশ করতেছে। মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে হচ্ছে ফুলে যায়। দেখছো কিনা যে কারোর পা ফুলে যায়, কারোর হচ্ছে হাত ফুলে যায়, মুখ ফুলে যায়। তো এই ফুলে যাওয়া বলতেছি ইডিমা বা শোথ। আচ্ছা, এরপর আসো রক্ত রক্ত লসিকার মধ্যে পার্থক্য, এটা তুমি রিডিং পড়বা। এরপর আসো রক্তবাহিকা। রক্তবাহিকা কয় ধরনের, রক্তবাহিকা হচ্ছে 3 ধরনের, কি কি, ধমনী, শিরা ও কৈশিক ঝালিকা।
তাহলে ধমনীগুলো কি, ধমনীগুলো হচ্ছে মোটা থাকে নর্মালি, হ্যাঁ। এবং নর্মালি কি হয়, ধমনীগুলো অক্সিজেন সরবরাহ করে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী, যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সংবহন করে। এবং ধমনী তিনটা স্তর থাকে, কি কি স্তরের নামগুলো জাস্ট পড়বা, যে অ্যাডভেন্টিসিয়া বা এক্সটার্না, মিডিয়া, ইন্টিমা। এবং দেখো ধমনীগুলো শুরু হয় কোথা থেকে, হৃৎপিণ্ড থেকে শুরু হয় এবং কৌশিক জালিকায় এসে শেষ হয়। এরপর দেখো শিরা, শিরা হচ্ছে এটার উল্টা। শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, ব্যতিক্রমকে পালমোনারি শিরা ও হচ্ছে অক্সিজেন পরিবহন করে। এছাড়াও এই শিরা লুমেন বড় হয়। লুমেন মানে কি, ভেতরের যে ফাঁকা জায়গাটা। ওকে। এরপর দেখো শিরা শুরু হয় কোথা থেকে, কৌশিক জালিকা থেকে, এবং হৃৎপিণ্ডে শেষ হয় উল্টা। মানে শিরা তাইলে কি করে, দেখো দেহের বিভিন্ন জায়গা থেকে রক্তটাকে সে হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে। আর ধমনী কি করে, ধমনী হচ্ছে হৃৎপিণ্ডের রক্তটাকে দেহের বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে। এরপর দেখো রক্ত জালক বা কৌশিক জালিকা, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। সেটা হচ্ছে এটা শুধুমাত্র এক স্তর বিশিষ্ট। কেন? কারণ এটা হচ্ছে পাতলা। পাতলা হওয়ার সুবিধা কি? পাতলা হওয়ার সুবিধা হচ্ছে এখানে আমার অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, এই কারণে কিন্তু এটা মাত্র এক স্তর বিশিষ্ট। আচ্ছা, ধমনী ও শিরার মধ্যে পার্থক্য দেখো, লুমেন ছোট, লুমেন বড়, কপাটিকা থাকে না, শিরাতে কপাটিকা থাকে। তাহলে আমাদের কিন্তু রক্ত টপিকটা শেষ। হ্যাঁ, রক্ত সম্পর্কিত আমরা রক্তকণিকা পড়ে আসলাম, তারপর হচ্ছে রক্ততঞ্চন পড়ে আসলাম, তারপর হচ্ছে লসিকা পড়ে আসলাম। হ্যাঁ, তাহলে কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, বা আমাদের হচ্ছে কি বলে, গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করতে পারো কোনো প্রশ্ন যদি থাকে। আচ্ছা, আজকে হচ্ছে আচ্ছা, কতটুকু আমরা পর্যন্ত যদি আমাদের পড়া কোর্স হবে নিয়ে আর মূলত? একটু বলি, আমরা হচ্ছে আজকে এই যে হৃৎপিণ্ড পর্যন্তই পড়বো, এটাই লাস্ট টপিক। মানে হৃৎপিণ্ডের টপিকটা পড়লেই শেষ। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে কি আমাদের কোর্সের সম্পর্কে যদি আরো কিছু বলা যেত তাহলে মনে হয় স্টুডেন্টদের জন্য একটু সুবিধা হতো। সেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টদের একটা একটা আমরা যদি কনফিউশন হচ্ছে একটু যে হুম, স্টুডেন্টদের কনফিউশন হচ্ছে যে ওরা মনে হয় টেস্ট পরীক্ষা চল অবস্থাতে, বা ইনফ্যাক্ট অনেকে দেখা যাচ্ছে অনাগ্রহী, লাইক এখনো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে কিয়া এইচএসসির পরে, হ্যাঁ, লাইক অ্যাকচুয়ালি তারা বিলিভ করতেছে যে এইচএসসির পরে তারা যথেষ্ট টাইম পাবে প্রিপারেশনের জন্য। তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপিনিয়নটা কি? কারণ আমরা এই বছর কিন্তু দেখছি যে এই বছর কিন্তু 3 মাসও পাওয়া যায়নি। ইনফ্যাক্ট আই থিঙ্ক এই বছর মনে হয় অন্যতম কম সময় পাওয়া গেছে এইচএসসি 25 যারা ছিল। তো সেই ক্ষেত্রে এই ধারাবাহিকতা যদি মেনটেন, মানে এই চলমান থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বলা যায় যে এইচএসসির পর কিন্তু নতুন করে প্রিপারেশন নেওয়ার কোনো সময় থাকে না। তো এই বিষয়ে অ্যাকচুয়ালি কি মতামত? আসলে যারা হচ্ছে দেরি করতেছো, লসটা কিন্তু তোমাদেরই। হুম, কারণ দেখো তোমরা যদি এখনই কোর্সটা কিনে রাখো বা ভর্তি হয়ে থাকো আমাদের সাথে, তাহলে হচ্ছে তোমরা কিন্তু পরবর্তীতে তোমরা রেকর্ড গুলো দেখতে পারতেছো, এক্সাম গুলো পরে প্র্যাকটিস দিতেছো। ওকে। কিন্তু যত দেরি করবা তোমার প্রিপারেশনের টাইম কিন্তু কমে যাচ্ছে, কারণ আমরা কিন্তু জানি না কতদিন আমরা সময় পাবো হাতে। ওকে, তো বেটার তোমরা এখনই কিনে রাখো। আচ্ছা, আমরা পড়াতে ফেরত যেতে পারি। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক, মানব হৃৎপিণ্ড। তাহলে দেখো মানব হৃৎপিণ্ডটা কি, আমাদের হচ্ছে একটা পাম্পিং অর্গান। হৃৎপিণ্ডকে আমরা কি বলি, পাম্পিং অর্গান বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের হৃৎপিণ্ড সম্পর্কে কিছু মজার মজার তথ্য দিচ্ছে। যেমন দেখো যে হৃৎপিণ্ড প্রায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, প্রায় 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের করে। এবং ওজনটা দেখতে পারো একটু, খুব বেশি ইম্পর্টেন্ট না। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। আচ্ছা, পজিশন কোথায় থাকে আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের বক্ষ পিঞ্জরে থাকে বা বক্ষ গহ্বরে থাকে। কোথায়? পঞ্চম পাঁজরের ফাঁকে। কোথায়? পঞ্চম পাঁজরের ফাঁকে। এরপর আসো আকার ও আকৃতি, এটা হচ্ছে ত্রিকোণা মোচার মতো। কি কি আছে এখানে, একটা বেজ আছে, মানে মোচা, মোচা বলতে আসলে কি বুঝেছে, পিরামিডের মতো কিছুটা। হ্যাঁ, একটা বেজ আছে, একটা অ্যাপেক্স আছে। আচ্ছা, এরপর দেখো আবরণ। হৃৎপিণ্ডের আবরণটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। আমি যে একটা ছবি এঁকে তোমাদের একটু বুঝাই, এদিকে আসো। সেটা হচ্ছে, ছবিটা যদি আমি একটু আঁকি, দেখো, দেখো এই যে বাইরের অংশটা, হ্যাঁ, এটাকে আমরা বলেছি পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের আবার দুইটা ভাগ, কি কি, ফাইব্রাস, সেরাস।
তাহলে বাইরের অংশটাকে আমরা বলতেছি ফাইব্রাস। দেখো রেড কালার দিয়ে যেটা দিয়ে আঁকলাম সেটা হচ্ছে ফাইব্রাস। তারপর ভেতরে পার্পল কালার দিয়ে যেটা আঁকলাম সেটা হচ্ছে কি, সেরাস। এই সেরাসের আবার দুইটা স্তর, কি কি, প্যারাইটাল এবং ভিসেরাল। তাহলে এই যে বাইরের যে পার্পেলটা, এটা কিন্তু সেরাসের প্যারাইটাল অংশটা, প্যারাইটাল। আর একদম ভেতরে, হ্যাঁ, এই যে ব্লু কালার দিয়ে যেটা আঁকতেছি এটা হচ্ছে আমাদের ভিসেরাল। মনে রাখবা ভিসেরা মানে কি, অন্তর্যন্ত্র। তাহলে যেটা আমাদের একদম হৃৎপিণ্ডের সাথে লেগে থাকে সেটাই হচ্ছে আমাদের ভিসেরাল। ঠিক আছে, এবং এই দুটা স্তরের মাঝখানে কি থাকে, প্যারাটাল এবং ভিসেরাল মাঝখানে, সরি সরি সরি, কি হলো, কি থাকে, ফ্লুইড থাকে। কি ফ্লুইড? এটাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটা কি করে আমাদের এই যে হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারিত হচ্ছে, ঘর্ষণ গুলো থেকে ধরে রাখে। এরপর দেখো প্রাচীর, হৃৎপিণ্ডের তিনটা স্তরে বিভক্ত, কি কি, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটা কি, বাহিরের স্তর, এখানে আমাদের চর্বি লেগে থাকে। এরপর দেখো মায়ো, মায়ো শব্দ অর্থ হচ্ছে পেশি। হুম, তাহলে যে স্তরটা আমার পেশি দিয়ে তৈরি, কি পেশি, কার্ডিয়াক পেশি। কি ধরনের পেশি, হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। আচ্ছা, এবং এখানে কি হয়, আমাদের সংকোচন প্রসারণের ভূমিকা রাখে। আর এন্ডোকার্ডিয়াম, এখানে হচ্ছে আমার ভালভ গুলো থাকে, হ্যাঁ, অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকা সমূহ ঢেকে রাখে। এরপর দেখো কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি নিয়ে আমরা সপ্তম অধ্যায়, যেটা চলন ও অঙ্গ চালনা, ওই চ্যাপ্টারে গেলে আরো ডিটেলস জানতে পারবো। এখানে দেখো কি কি আছে, যে সার্কোলেমা বলা হয় ঝিল্লিটাকে, তারপর এটা সাইটোপ্লাজমটাকে সার্কোপ্লাজম বলা হয়, এবং এখানে কি থাকে, খুব ইম্পর্টেন্ট, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, যেটা হচ্ছে আমাদের হৃস্পন্দন, হৃস্পন্দন সঞ্চালনে ভূমিকা রাখে। এরপর দেখো হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না, এটা নিয়ে আমরা একটু পড়বো। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ কয়টা আমরা সবাই জানি, খুব দ্রুত আমরা একটু আগাবো কারণ অলরেডি ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে। দেখো আমাদের এখানে 4টা প্রকোষ্ঠ আছে, কি কি, 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। বাংলায় যদি আমি একটু বলি, 2টা অলিন্দ, 2টা নিলয়। আচ্ছা, দেখো ডান এবং বাম অ্যাট্রিয়ামের মাঝখানে আছে অন্ত অ্যাট্রিয়াল পর্দা, ডান ও বাম ভেন্ট্রিকলের মাঝখানে আছে আন্ত ভেন্ট্রিকুলার পর্দা। আচ্ছা, ডান অ্যাট্রিয়ামে কি থাকে, সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে, বা যেটাকে আমরা বলতেছি পেসমেকার। ওকে, এবং দেখো এখানে এসে কি হয়, সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা ওপেন হয়। ভেনা কাভা বলতে কি বোঝায়, মহাশিরা। তাহলে 2টা মহাশিরা আসে, উপরের মাথা, ঘাড়, হাত, এসব জায়গা থেকে রক্ত নিয়ে আসে সুপিরিয়র ভেনা কাভা। তারপর পা, পৌষ্টিকতন্ত্র, হ্যাঁ, পেট, শ্রোণী, এসব জায়গা থেকে রক্ত নিয়ে আসে ইনফিরিয়র ভেনা কাভা। এবং আরেকটা জিনিস থাকে যেটা এখানে বলে নাই, কি থাকে বলতো, এখানে হচ্ছে আমাদের এই যে কি করোনারি শিরা থাকে। করোনারি শিরা এটা কি কোথা থেকে আসে, এটা কিন্তু হৃৎপিণ্ড থেকেই আসে, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন লাভ করে। আচ্ছা, এরপর আসো বাম অ্যাট্রিয়াম। বাম অ্যাট্রিয়ামে কি হয়, বাম অ্যাট্রিয়ামে হচ্ছে আমার এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। মনে রাখবো আমাদের যে হৃৎপিণ্ড, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। এই যে ডান যে অংশটা, দেখো 4টা ভাগ, হ্যাঁ, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল জায়গাটাতে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড থাকে, আর লেফট ভেন্ট্রিকল আর লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে আমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে। এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে দেখবে তোমার কাছে রক্ত সঞ্চালন টপিকটা খুবই ইজি মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি থাকে, আমার পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে। আমরা কিন্তু বলছিলাম যে একমাত্র ব্যতিক্রমী শিরা হচ্ছে পালমোনারি শিরা। আচ্ছা, এরপর আসো ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকলটা কিন্তু কি করে, আমাদের ওই যে ধমনী, পালমোনারি ধমনীর মাধ্যমে ওই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে সে ফুসফুসে নিয়ে যায়। এবং এখানে কি থাকে, কপাটিকা থাকে, যেটাকে আমরা বলতেছি পালমোনারি সেমিলুনার কপাটিকা। এরপর আসো বাম ভেন্ট্রিকল। বাম ভেন্ট্রিকলটা কিন্তু অনেক পুরো হয়, ডান ভেন্ট্রিকলের তুলনায় 3 গুণ পুরো হয়। কত গুণ, 3 গুণ। কেন? কারণ হচ্ছে দেখো, বাম ভেন্ট্রিকল থেকে রক্ত পুশ করে সারা দেহে রক্তটাকে ছড়াই ফেলতে হবে। এর জন্য কি এখানে সংকোচনটা অনেক জোরে হতে হয়। এই কারণে কিন্তু এখানে হচ্ছে আমার কি হয়, প্রাচীরটা 3 গুণ বেশি পুরো থাকে। এবং এখান থেকে কিন্তু আমার অ্যাওর্টা উৎপন্ন হয়, এবং এখানে একটা কপাটিকা থাকে, নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার
কপাটিকা। আচ্ছা, এখানে আসো কি কি কপাটিকা আছে আমার, দেখো খুবই ইম্পর্টেন্ট। বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল, এটা কোথায় থাকে? ওই যে আমাদের যে ছিল বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকুলার সংযোগস্থলে, মনে রাখবা বাম দিয়ে বাই। তারপর দেখো ট্রাইকাসপিড, এটা কোথায় থাকে? এটা থাকে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকুলার সংযোগস্থলে। এরপর দেখো অ্যাওর্টিক, এটা তো থাকে ভেন্ট্রিকুলার অ্যাওর্টা। পালমোনারি, এটা থাকে ডান ভেন্ট্রিকুলার পালমোনারি ধমনী। এরপর দেখো থিবেসিয়ান, এটা থাকে ওই যে কর্নারি সাইনাস আর ডান অ্যাট্রিয়াম, ওই যে কর্নারি শিরার কথা বলছিলাম আমি। আর দেখো ইউভেস্টেশিয়ান, এটা কোথায় থাকে? এটা থাকে ইনফিরিয়র ভেনা কাভা। একটা মজার জিনিস খেয়াল করে দেখো, সুপিরিয়র ভেনা কাভার জন্য কিন্তু কোনো কপাটিকা নাই। কেন? কারণ সুপিরিয়র ভেনা কাভা কিন্তু গ্র্যাভিটির দিকেই রক্ত নিয়ে আসতেছে, আর ইনফিরিয়র ভেনা কাভা কিন্তু গ্র্যাভিটির বিপরীত দিকে রক্ত নিয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু এখানে আমার কপাটিকার প্রয়োজন আছে। আচ্ছা, হৃৎপিণ্ডের সংযোগ টিস্যু, এটা হচ্ছে আমরা কি বলে ডিটেলস সামনে গেলে পাবো। তাইলে আসো আমরা যদি হচ্ছে আজকে এই পর্যন্তই রাখি। আচ্ছা, এইটুকু শেষ করে দিই আজকে। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন, দেখো প্রায় 70 থেকে 80 বার রক্ত সঞ্চালন হয়, গড়ে প্রায় 75 বার। হ্যাঁ, এতে প্রায় 1400 লিটার, এবং যতটুকু চাপ সৃষ্টি হয় এর মাধ্যমে 80,000 কিলোমিটারের অধিক সংক্রমণ করতে পারবে পথ। এরপর দেখো, হৃৎপিণ্ডে দুইটা জিনিস হয়, সংকোচন প্রসারণ। মনে রাখবা, সংকোচনের দন্তাস্ব দিয়ে সংকোচনকে আমরা বলি সিস্টোল এবং প্রসারণকে আমরা বলি ডায়াস্টোল। একটা সিস্টোল একটা ডায়াস্টোল মিলে তৈরি হয় একটা হার্টবিট। আচ্ছা, এরপরে আসো দ্বিবর্তী সংবহন। মানুষের যে রক্ত সংবহন, এটাকে আমরা দ্বিবর্তী সংবহন বলি। আমরা কিন্তু একটা মজার জিনিস পড়ে আসছি রুই মাছ চ্যাপ্টারে। রুই মাছের সংবহন কেমন ছিল? একমুখী ছিল। কারণ কি? কারণ ও শুধু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হচ্ছিল, এর জন্য ওকে কি বলতেছিল? ভেনাস হার্ট বলতেছিল, তাই না? হুম। তাহলে দেখো দ্বিবর্তী সংবহন কেন? কারণ একই সাথে আমার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত দুইটাই কিন্তু প্রবেশ করতেছে। ডান পাশ দিয়ে প্রবেশ করতেছে কার্বন ডাই অক্সাইড বাহিত রক্ত, আর বাম পাশ দিয়ে প্রবেশ করতেছে অক্সিজেন বাহিত রক্ত। ঠিক আছে? আরেকটা মজার কোশ্চেন খ নাম্বারে আসার মতো, যে হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন? এই জিনিসটা আসলে তোমাদের বয়সে এসে বোঝাটা একটু টাফ। আমরা মেডিকেলে এসে এই টপিকটা সম্পর্কে ডিটেলস পড়ছি। তোমাদের যদি খুব সহজ একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, ধরো কেউ খুব অনেক কাজ করতেছে কিন্তু কোনো বিশ্রাম নিচ্ছে না, সে কি দ্রুত ক্লান্ত হয়ে যাবে, রাইট? আবার কেউ ধরো কাজ করতেছে 10 মিনিট, ব্রেক নিচ্ছে 5 মিনিট, আবার 10 মিনিট কাজ করতেছে, আবার 5 মিনিট ব্রেক নিচ্ছে, তাহলে সে কিন্তু ক্লান্ত হবে না। হৃৎপিণ্ড ঠিক এই মেকানিজমেই কাজ করে থাকে। ও কি করে? ওর হচ্ছে নিঃশ্বাস কালটা অনেক বড়। নিঃশ্বাস কাল মানে কি? একটা উদ্দীপনা আসার পরবর্তীতে আরেকটা উদ্দীপনা আসার মাঝখানে যে গ্যাপটা, একটা উদ্দীপনা আসলো, গ্যাপ, তারপর আরেকটা উদ্দীপনা আসলো, এটাকে আমরা বলতেছি নিঃশ্বাস কাল। তাহলে হৃৎপিণ্ডের নিঃশ্বাস কালটা কিন্তু অনেক বড়। ও কি হ্যাঁ, করে? ও হচ্ছে উদ্দীপনা আসার পরে গ্যাপ নেয়। হ্যাঁ, মানে ওই সময়ের ভিতরে কোনো ধরনের উদ্দীপনা আসলে হৃৎপিণ্ড আর মানে ওইটাতে সাড়া দিবে না। যদি আমরা 10টা সিগন্যাল হ্যাঁ আসে হ্যাঁ সে সাড়া দিবে না জাস্ট। বাট সে হ্যাঁ হ্যাঁ নিশার কালটা পার হয়ে যাওয়ার পর আবার ইনস্ট্যান্ট যেটা আসবে সেটাতে সে মানে রেসপন্স করবে। তো জিনিসটা হচ্ছে যে সে হ্যাঁ হ্যাঁ একবার অনেক বেশি কাজ করতেছে না, সে তার একটা পেস মেনটেন করতেছে, সে তার রিদম মেনটেন করতেছে। এইটা যেটা বললাম যে ব্রেক নিচ্ছে, সহজ কথায় ও হচ্ছে ব্রেক নিচ্ছে। এবং আরেকটা জিনিস হয় এখানে, যে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডটাকে হৃৎপিণ্ড হচ্ছে পুষ্টি পদার্থ হিসেবে কাজ করে। এবং এটা এই কারণে, তাহলে দুইটা কারণ পড়লাম, যে একটা হচ্ছে নিঃশ্বাস কাল বলো, তাহলে কি কি পড়লাম? নিঃশ্বাস কাল বেশি, আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড এটাকে সে পুষ্টি হিসেবে ব্যবহার করতেছে। তাহলে এই দুইটা কারণে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না। এটা হচ্ছে তোমার খ নাম্বার একটা প্রশ্ন আসার মতো। এরপর দেখো হৃৎপিণ্ডের প্রধান গাঁথনি, এটা কাজ, এটা তোমরা হচ্ছে দয়া করে রিডিং পড়ে ফেললে, এখান থেকে পড়ানোর আসলে তেমন কিছু নাই। ঠিক আচ্ছা, আছে? তাহলে তাইলে এইটুক হচ্ছে পর্যন্ত আমার মনে হয় আমাদের পড়ানো বেটার। হ্যাঁ কার্ডিয়াক হ্যাঁ সাইকেল দিয়ে হ্যাঁ হ্যাঁ নেক্সট দিন আমরা শুরু করবো আমরা এবং হচ্ছে একবার হচ্ছে শেষ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কার্ডিয়াক সাইকেল থেকে শুরু করব। আচ্ছা, তাহলে এটার ওকে। উপর হচ্ছে কি একটা ডেইলি এক্সাম থাকতেছে 5 তারিখে, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য উন্মুক্ত থাকতেছে। সো আশা করি যারা ক্লাসটা করছে এবং যারা করো নাই তারা সবাই অ্যাকচুয়ালি এটাতে অংশগ্রহণ করবা। অ্যাকচুয়ালি স্টুডেন্টদের একটু ব্যস্ততা যাচ্ছে, ওরা হয়তো অ্যাকচুয়ালি কলেজের এক্সাম নিয়ে একটু ব্যস্ত। লাইক আমরা যখন কলেজে ছিলাম তখন তো আমাদের মনে হতো যে আল্লাহ, কলেজের
পরীক্ষাটা খারাপ হয়ে গেলে কি হবে, এই হবে, কোচিং মোচিং পরে করি না করি। বাট পরে যখন অ্যাকচুয়ালি আমরা পাস টাস করে বের হচ্ছি বা না হচ্ছি, তখন অ্যাকচুয়ালি আমরা রিয়েলাইজ করি বা বুঝতে পারি যে ওই পরীক্ষার জন্য কোচিং বা অন্য কোথাও পড়াটা বা অন্য কোথাও পরীক্ষা দেওয়াটা অ্যাকচুয়ালি পিছানো উচিত হয় নাই। এটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট থাকা হ্যাঁ, শুধু হ্যাঁ। বোঝে না, বাট পরে যে অ্যাকচুয়ালি যে রিয়েলাইজেশনটা আস্তে আস্তে আসে যে আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা, মানে আমি চাইলে হচ্ছে আগেই শুরু করতে পারি জিনিসটা, এই হচ্ছে কাহিনী। তো সবাই আশা করি ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। কালকে একই সময় এই রক্ত সঞ্চালন উপর দ্বিতীয় ক্লাস এবং শেষ ক্লাস, এবং আশা করি তোমরা সবাই এটাতে যুক্ত থাকবে। ওকে, তাহলে কালকে আবার দেখা হবে।